আসসালামু আলাইকুম। 10-12 স্পোর্টস এর ব্র্যান্ড নিউ ইনিশিয়েটিভ আপনাদের সঙ্গে আছি। আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। আমি শুরুতে আপনাদেরকে একটু টাইম ট্রাভেল করাতে চাই এবং সেই টাইম ট্রাভেলটা 2012-13 মৌসুমের বিপিএল, যখন বিপিএল বেশ জমজমাট ছিল। সিলেট রয়্যালস টিমটায় মিডল অর্ডারে, লোয়ার মিডল অর্ডারে একজন ব্যাটার ব্যাটিং করতেন, যার নাম নাজমুল হোসেন মিলন। যতগুলো ম্যাচ খেলেছেন তার চমৎকার ব্যাটিং বৈশিষ্ট্য বা ব্যাটিং শৈলীর প্রকাশ রেখেছেন। লোয়ার মিডল অর্ডারে যে ধরনের ব্যাটিংটা ডিমান্ড করে সেই ধরনের ব্যাটিংটাই তিনি করেছেন। আপনারা, আমি যখন কথা বলছি সেই জায়গাটায় ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। একটা ম্যাচ আমার মনে আছে, এলটন চিগম্বুরার সঙ্গে তিনি ব্যাটিং করছিলেন এবং তখন ওই ম্যাচটায় আমি কমেন্ট্রি করছিলাম রেডিওতে। আমার মনে হচ্ছিল না যে এলটন চিগম্বুরা ব্যাটিং করছেন বা এলটন চিগম্বুরা যে আছেন ক্রিজে, সেটা আমার মনে হচ্ছিল না, কারণ পুরো আলোটাই কেড়ে নিয়েছিলেন নাজমুল হোসেন মিলন। কিন্তু প্রশ্নটা তখনই চলে আসে যে ওই বিপিএল এর পর এই ওয়ান সিজন ওয়ান্ডার নাজমুল হোসেন মিলন আসলে কোথায় গেলেন? এরপর তাকে আর কোথাও দেখা গেল না কেন? সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই। দ্য ম্যান হিমসেলফ আমাদের সঙ্গে রয়েছেন। মিলন ভাই, আপনাকে আমন্ত্রণ এই আয়োজনে। ধন্যবাদ। মিলন ভাই, যে কথাটা দিয়ে আসলে আমি শুরু করলাম, ওই বিপিএলটা আমার জন্য খুব স্পেশাল। এই কারণে স্পেশাল, আমার প্রথম কমেন্ট্রি বাংলা আচ্ছা। ধারাভাষ্য আমি ওই বিপিএল দিয়ে শুরু করি। এবং আপনার যে ম্যাচটার কথা বলছিলাম, যে দুর্দান্ত একটা ম্যাচ, আপনি চিগম্বুরের সঙ্গে পার্টনারশিপে মনে হচ্ছিল আপনি ব্যাটিং করছেন। আমার কোশ্চেনের জায়গাটা মিলন ভাই এইখানে, সেটা হচ্ছে ওই বিপিএলটা গেল, এরপর আপনাকে টপ সার্কিট ওইভাবে আর দেখা গেল না। এটা কি বাংলাদেশের ক্রিকেটের সিস্টেমের কোনো প্রবলেম নাকি আপনার কোনো গাফিলতি? আসলে ওই বিপিএলটা আসলে আল্লাহর অশেষ রহমতে অসাধারণ গিয়েছে আমার। এবং ওই বিপিএল এর পরে আমি ন্যাশনাল টিমে কল পেয়েছিলাম। তো ন্যাশনাল টিমে কল পাওয়ার পরে ক্যাম্পেও গিয়েছি, আমি ক্যাম্প হয়েছে। তো ক্যাম্প শেষ হওয়ার পরে আমাকে ন্যাশনাল টিমের দলে রাখা হয়নি। তারপর একটু মন খারাপই হয়েছিল। হুম। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা প্লেয়ারের ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে তার গোল থাকে ন্যাশনাল টিমে তার ডেবু হবে, সে দেশকে রিপ্রেজেন্ট করবে। তো মন খারাপ হয়েছে। মন খারাপ হওয়ার আরেকটা পিছনের কারণ আছে। 2007-এও আমি একবার ন্যাশনাল টিমে কল পেয়েছিলাম, জি। T20 ওয়ার্ল্ড কাপে। সেখানেও আমি আমি স্বাভাবিকভাবে জানতামই, আমি সকালে যেদিন টিম ঘোষণা হয় সকালে আমাকে বলা হয়েছিল আমি টিমে ছিলাম, কিন্তু যখন বিকেলে টিম ঘোষণা হয়েছে তখন আমি টিমে ছিলাম না, আমাকে স্ট্যান্ড বাই রাখা হয়েছিল। এবং যখন আমি 2012-13 মৌসুমে বিপিএলটা ভালো খেললাম, হুম। তখন আমি আশা করেছিলাম যে আমি এবার হয়তোবা আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আমার বাবা একজন ফুটবলার ছিলেন, তার স্বপ্ন ছিল যে আমি ন্যাশনাল টিমে, আমার ডেবু হয়নি, আমার ছেলের যে ডেবু হবে, সেই আশায় আমার বাবাও বসেছিল যে আমার ছেলে এবছর অনেক ভালো খেলেছে। তো এরপর অনেক মন খারাপ হয়েছে, তারপরের সিজনটা আমার অত ভালো যায়নি। তো এরপরে আর কি মেবি এটাই হয়তোবা নাজমুল হোসেন মিলনের হারিয়ে যাওয়ার কারণ। মিলন ভাই, এটা কি এমন কোনো বিষয় হতে পারে যে আপনি যে সিজনটায় বিপিএল খেললেন, খুব ভালো করলেন, আমরা 12-13 মৌসুমের কথা বলছিলাম, এরপরে কিন্তু একটা বছর বিপিএল বন্ধ ছিল, আপনার মনে পড়ে কিনা? ওইটা কি মোমেন্টামটা নষ্ট করে দিয়েছে কিনা আসলে? হ্যাঁ, ওইটা একটা বিরাট এফেক্ট করছে, আপনার প্রত্যেকটা প্লেয়ারেরই এফেক্ট করছে। হুম। 12-13 মৌসুমে ভালো খেলার পরে একটা ইনসিডেন্ট হয়েছে ওই বিপিএলটা নিয়ে, যে দু একটা প্লেয়ারদের বিষয়ে, যে এলিগেশন, ম্যাচ ফিক্সিং এর এলিগেশন ছিল। হ্যাঁ, এই কারণে পরের বিপিএলটা অফ ছিল। তো এই কারণেও হয়তো আমার কেরিয়ারের জন্য একটু ক্ষতির কারণ, কারণ আমি ওই বিপিএলটা ভালো খেলছি। পরের বছর অবশ্যই আমার অন্য অন্য টিমে ডিমান্ড থাকতো। হুম। তো ওই বছরটা হয় নাই। তো আমাদের দেশে এমন একটা পরিস্থিতি, কোনো কিছু যদি একবার গ্যাপ পড়ে যায়, তো সেটা আমরা বাঙালিরা এমনই একটু মনে হয় যে ভুলে যাই যে গত বছর কোন ছেলেটা ভালো খেললো, তো ওর একটু নজরে রাখি। তো এটাও এফেক্ট করেছে। সেক্ষেত্রে মিলন ভাই, এইটা মনে হয় কিনা যে ধরেন একটা বিপিএল তো হচ্ছে, কিন্তু বিপিএল এ তো এস্টাবলিশড প্লেয়ার যারা তারাই আসলে খেলে, কিংবা ধরেন আপনি বিপিএল এ একবার 2013 সালের ফেব্রুয়ারিতে একবার একটা ম্যাচ খেললেন, আপনাকে আরো 1 বছর অপেক্ষা করতে হচ্ছে আপনার ক্যারিয়ারের পরবর্তী টি20 ম্যাচটা খেলার জন্য। সেক্ষেত্রে কি এরকম হলে অনেক ক্রিকেটারের ক্যারিয়ারটা বাঁচতো কিনা, যে যদি মাঝখানে একটা ডোমেস্টিক টি20 টুর্নামেন্ট থাকতো, তাহলে হয়তোবা আপনারা নিজেদেরকে মেলে ধরার সুযোগ পেতেন। অবশ্যই, অবশ্যই, কারণ একটা বিপিএল দিয়ে তো শুধু আপনি টি-20 আপনি
প্লেয়ার বাছাইও করতে পারবেন না, বা এই প্লেয়ারগুলো সারা বছর কিন্তু ওই একটা টুর্নামেন্টের জন্য বসে থাকে, যে বিপিএল আসবে কবে, আমরা বিপিএল এ টি-20 খেলবো। তো এর মাঝখানে যদি আরেকটা টুর্নামেন্ট হতো তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি যে ফরম্যাটটা আছে, এখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আরো ভালো ভালো টি-20 প্লেয়ার পেত এবং প্লেয়ারদের ম্যাচ খেলার অপরচুনিটি বাড়তো। আর আরেকটা বিষয় হলো, বিপিএল এ দেখেন বাংলাদেশের কতগুলো প্লেয়ার চান্স পায়, হুম অনলি আপনার 85 থেকে 90 হুম হুম এরকম হুম। প্লেয়ার বিপিএল এর টিম পায়, এবং তারা কিন্তু সবাই ম্যাচ খেলে না, ম্যাচ খেলে অল্প, মানে ওর মধ্যে থেকে টপ সার্কিটের যারা আছে, যারা হ্যাঁ। ভালো প্লেয়ার তারাই খেলে। আবার যদি আপনার আরেকটা টুর্নামেন্ট হতো উইদাউট ফরেন, আরেকটা লোকাল টুর্নামেন্ট হতো হুম, টি-20, বাংলাদেশের সব প্লেয়ারের অপরচুনিটি থাকতো খেলার, তাহলে কি হতো, প্লেয়ার টি-20 প্লেয়ার একটা বের হওয়ার সুযোগ আসতো। সুযোগ সুযোগ আসতো। মিলন ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনি ন্যাশনাল টিমের ক্যাম্প করেছেন, অনেকগুলো ক্যাম্প করেছেন, 2007 সালে একবার ক্যাম্প করেছেন, 13 মৌসুমেও আপনাকে বিপিএল এর পর ডাকা হয়েছে। আমি একটু সাতের দিকে যদি ফেরত যাই, ওই টাইমটা আপনার ক্যারিয়ারের একটা প্রাইম টাইম ছিল। মানে ওই সময়টায় আপনি বিকেল বেলা পর্যন্ত জানেন যে আপনি ন্যাশনাল টিমে আপনার কল আপ হচ্ছে। এই ইনসিডেন্টটা একটু বলবেন যে কেন সে সময় আপনার ন্যাশনাল টিমে সুযোগটা হয় নাই, বা আপনি তখন কোথায় ছিলেন যখন আপনি জানলেন? এখন 2007-এর বিষয়টা একটু ভিন্ন। আপনার আমাকে ন্যাশনাল টিমে কল করা হলো, হওয়ার পরে মেবি ওই সময় আমাদের ক্যাপ্টেন ছিল আশরাফুল ভাই, হুম এবং আমাদের বাংলাদেশ টিমের বোলিং কোচ ছিলেন সারোয়ার ইমরান স্যার আমাদের। তো স্যারই আমাকে ফার্স্ট ফোন দেয়, যেহেতু তুমি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছ, তো তুমি তোমার যা যা প্রয়োজন, যেসব জিনিসপত্র নেয়ার, তুমি এগুলো নিয়ে নাও। তো আমি স্যারের সঙ্গে যোগাযোগ করে যা যা জিনিসপত্র, ক্রিকেটের গিয়ার্স টিয়ার্স যেগুলো প্রয়োজন আর কি, হুম। সেই জিনিসগুলো আমি নেই স্যারের সঙ্গে যোগাযোগ করেই। তো তো বলতেও কষ্ট লাগতেছে, যাই হোক। আহ, সকালবেলা থেকে আমি জানতাম যে আমি বাংলাদেশ টিমে আছি। ইভেন আপনার আমাদের আশাফুল্লাহ ক্যাপ্টেন আমাকে ফোন দিয়ে কংগ্রাচুলেশন জানাইছে যে তুই টিমে আছিস, আমরা একসাথে সবাই বুট ক্যাম্পে যাব সিলেটে। তো ওই ওয়ার্ল্ড কাপের আগে সিলেটে আপনার আর্মিদের সঙ্গে বুট ট্রেনিং ক্যাম্প হয়েছে ছিল। কিছুদিনের। তো ওখানে 2007-এ আমি মোটামুটি 100% শিওরই ছিলাম আমি টিমে আছি, সবাই বলছে, কিছু সাংবাদিকও বলছে। সিলেক্টরদের সাথে ওইভাবে কথা হয় নাই, বাট আশরাফুল ভাই ছিল সিনিয়র প্লেয়ার, মাস্টারি ভাই ছিল যারা, তারা বলছে আমি আছি টিমে। তো বিকেলে যখন টিম ঘোষণা করা হবে তখন আমাকে দলে রাখা হয় নাই। তো কেন রাখা হয় না, আপনি কি সেই কারণটা বের করতে পারছেন কখনো? আসলে এটা আমাদের দেশে একটা প্রবলেম। সেই প্রবলেমটা হলো যে আমি, মানে ভ্যারি করে আসলে আমি কোন ক্লাবে খেলতেছি, হুম তো ওই সময় আমি ভিক্টোরিয়া ক্লাবে খেলি, 2007-এ ভিক্টোরিয়া ক্লাবে আমি সাইন করি। তো সাইন করার কয়েকদিন পর আমার অফার আসে আবাহনী ক্লাব থেকে। তো আবাহনী ক্লাব থেকে অফার আসার পরে আমি বলি যে আমি তো অলরেডি ভিক্টোরিয়া সাইন করে ফেলেছি, তো আমি, তো এখন আর ওইটা কিভাবে আমি তাদের সঙ্গে এই চুক্তি বাতিল করে আমি আবাহনী ক্লাবে আসি। হুম। তো তারা আমাকে অফার দেয় যে যেভাবেই হোক তুমি টাকা ফেরত দিয়ে আবাহনী ক্লাবে আসো। আমি নাম বলতে চাচ্ছি না কে আমাকে ফোন হুম। দিয়েছে। তো যাই হোক, পরে তার কিছুদিন পরে টি-20 টিম ঘোষণা করা হয়। তো এটাই মেইন রিজন আর কি, যে আমি আবাহনী ক্লাবে যদি খেলতাম ওই সময়, আমি ভিক্টোরিয়া ক্লাবের অফার ডিনাই করে, বা এখানে আমি সাইন করছি ওইটা রিজেক্ট করে আমি যদি আবাহনীতে ক্লাবে খেলতাম, আমি অবশ্যই 2007-এ টি-20 ওয়ার্ল্ড কাপ টিমে থাকতাম। মিলন ভাই, এই ব্যাপার নিয়ে অফ এয়ারে আপনার সাথে আমার আরেকটা আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আরো একজন ক্রিকেটার যাকে আমরা ওয়ান সিজন ওয়ান্ডার বলি, মেহেদী মারুফ। একটা বিপিএল এ খুব চমৎকার পারফরমেন্স তার দেখেছি, কিন্তু এরপরে মেহেদী মারুফকে আমরা আর আসলে ওইভাবে খুঁজে পাইনি। তার ক্ষেত্রে এরকম একটা ঘটনা কি ঘটেছিল? আপনার এক্সপিরিয়েন্স, আপনার চোখে দেখা কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন। আহ, আসলে বিষয়টা এরকম যে মেহেদী মারুফ, হ্যাঁ, একটা সিজন খুবই ভালো খেলছে, একটা সিজন না, সে ওই সময় মোটামুটি ভালোই খেলতেছিল, ভালো হুম টাচে ছিল। ওই সময় সে ন্যাশনাল টিমে কল পায় এবং 30 জনের স্কোয়াডে সে
নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া ট্যুরে এখানে সে ক্যাম্পে যায়, ওখানে ক্যাম্প শেষ হওয়ার পরে টিম ঘোষণা হওয়ার পরে সে দেশে চলে আসে। তো দেশে চলে আসার পরে তার ট্যুর ছিল শ্রীলঙ্কায়। ওই অস্ট্রেলিয়ার ট্যুর শেষ হওয়ার পরে তার ট্যুর ছিল শ্রীলঙ্কায় বাংলাদেশ টিমের। তো ওই সময় তাকে বলা হয়েছিল তুমি শ্রীলঙ্কায় টি-20 টিমের সঙ্গে যাচ্ছ। তো ওই সময় আমার কাছে যতদূর মনে হয় মেহেদী মারুফ প্রাইম ব্যাংকে খেলেছে তার আগের বার। হুম। প্রাইম ব্যাংকে সে সাইন করবে কি করবে না এরকম একটা সিচুয়েশন ছিল শ্রীলঙ্কা ট্যুরের আগে। আবাহনী ক্লাবে তার অফার আসে ওই সময়। তো সে ওই সময় একই সিমিলার অফার ছিল। উম, তো ওই সময় মারুফ মেহেদী মারুফ ভাই সে তখন আবাহনী ক্লাবের অফার ডিনাই করে সে প্রাইম ব্যাংকেই থেকে যায়। বরঞ্চ 15 তারিখে তার শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। টি টোয়েন্টি প্লেয়ার যারা পরে যাবে টি-20 প্লেয়ারদের সাথে যাওয়ার কথা ছিল। তো ওই সময় মারুফ ভাইয়ের সাথে আমার কথা হয় যে আপনি শ্রীলঙ্কায় যাচ্ছেন। তো ওই সময় বললো যে হ্যাঁ আমি টি-20 টিমে আছি, আমি যাচ্ছি, এত তারিখে ফ্লাইট আমাদের টি-20তে যারা আছে। তো ওই সময় দেখা গেল যে মেহেদী মারুফ ভাই আর ওই ট্যুরে সে টিমের সঙ্গে গেল না। তো এটা ওনার সাথেও ঘটছে ফ্যাক্ট, যে আবাহনী ক্লাবে সে সাইন না করে সে প্রাইম ব্যাংকে সাইন করেছে। বরঞ্চ সে কিন্তু ওই সময় তাদেরকে বলেই দেওয়া হয়েছে তুমি টি-20 টিমে আসো, তুমি যাচ্ছ শ্রীলঙ্কায়। ভাই এই ক্ষেত্রে সিনারিওটা কি এরকম যে আসলে ওই পার্টিকুলার ক্লাবে বা ওই সময়টাতে আবাহনীতে থাকা মানে অনেকাংশে আমি ন্যাশনাল টিমের সার্কিটটা আমার খুব কাছে, বিষয়টা কি এরকম ছিল ঢাকার ক্লাব ক্রিকেটে? হ্যাঁ, বিষয়টা কিছুটা এরকমই, কারণ আবাহনী ক্লাবে আপনি যদি আবাহনী ক্লাবে দেখেন আহামরি কোনো পারফর্ম করতে হয় না। আমার কাছে মনে হয় অন্য ক্লাবে যারা খেলে তাদের বেশি ভালো পারফর্ম করতে হয় এবং তারপরে ন্যাশনাল টিমে সুযোগ আসে। বাট আবাহনী ক্লাবে খেললে ওই সময়টা ছিল এমন যে একটু ভালো খেললেই তারা ন্যাশনাল টিমে সুযোগ পাচ্ছে। তারা যদি আপনার মেইন 15-এ সুযোগ না পায় হুম। তারপর তাদেরকে ক্যাম্পে ডাকা হচ্ছে, তাদের আলাদা তাদের উপর নজরদারি রাখা হচ্ছে, তাদের উপর আলাদা টেক কেয়ার করা হচ্ছে, এটা ফ্যাক্ট। মিলন ভাই একটু যদি ন্যাশনাল টিম প্রসঙ্গে আসে, আপনি তো ন্যাশনাল টিমের ক্যাম্প করেছেন দুইবার, আপনি বললেন দুইবারই কথা, একটু ওইখানকার এনভায়রনমেন্টের কথা একটু বলেন যে ওইখানকার এনভায়রনমেন্ট আসলে কেমন? একটা ছেলে যখন ডোমেস্টিক সার্কিট থেকে ন্যাশনাল টিমের ক্যাম্পে যায়, ডেফিনেটলি ওখানে এলিট পর্যায়ের কোচেরা থাকে, অলরেডি এস্টাবলিশড ক্রিকেটাররা থাকে, ওই জায়গার এনভায়রনমেন্টটা আসলে কেমন থাকে একটা নতুন ছেলের জন্য মানিয়ে নেওয়ার ক্ষেত্রে? আসলে প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন ন্যাশনাল টিমে যাওয়া বা ন্যাশনাল টিমের ক্যাম্পে যাওয়া, ন্যাশনাল টিমের সঙ্গে প্র্যাকটিস করা, তাদের ফ্যাসিলিটি হুম। ইউজ করতে পারা। এটা সৌভাগ্যের ব্যাপার প্রত্যেকটা প্লেয়ারের জন্যই। তো বিষয়টা হলো যে ওইখানে প্র্যাকটিস ফ্যাসিলিটি, ওইখানে ফরেন কোচ এইচপি টিমেও থাকে বাংলাদেশের, ফরেন কোচ থাকে ওইখানে, এনভায়রনমেন্টটা টোটালি ডিফারেন্ট ওইখানে যারা কাজ করে। কারণ ওইখানে আপনার সিনিয়র প্লেয়াররা থাকে, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করা, হুম। ওইখানে কোচরা থাকে, হাই প্রোফাইল কোচ থাকে, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করা, ওইখানে মানিয়ে নেওয়া, অনেকে একদম ইজিভাবে মানিয়ে নেয়, আবার অনেকের জন্য একটু টাফ হয়ে যায়। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে, আমি ক্যাম্পে গিয়েছি, আমি যখন 2-3 বার ক্যাম্পে গিয়েছি, তো আমার কাছে মনে হয়েছে যে একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট এই জন্য, একটা নতুন প্লেয়ার যে অ্যাডজাস্ট করতে পারা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেকের পছন্দেরও থাকতে পারে, অনেকের পছন্দের নাও থাকতে পারে। বাট যে মানিয়ে নিতে পারে সে সার্ভাইভ করতে পারে ভালোভাবেই। আর যারা একটু মানিয়ে নিতে পারে না, সবার সাথে ওইভাবে মিশতে পারে না, তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কিছুটা সময়। মিলন ভাই এই জায়গাটা একটু বলবেন, যেটা হচ্ছে যে কারো নাম মেনশন করা লাগবে না, ফেয়ার জাজমেন্টের জায়গাটা, মানে টপ সার্কিটে, সেটা শুধুমাত্র ন্যাশনাল টিম বলছি না, আমাদের দেশের ক্রিকেটের টপ সার্কিটে সবসময় কি ফেয়ার জাজমেন্টটা হয়? একটা প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে বলি, কিংবা একটা প্লেয়ারকে প্রমোট করার ক্ষেত্রে বলি, বা একটা প্লেয়ারের ক্যারিয়ার সামনে প্রোগ্রেস করার ক্ষেত্রে, সবসময় কি ফেয়ার জাজমেন্টটা হয়? না, আমি
শুধু ক্রিকেটের ক্ষেত্রে না, বাংলাদেশের টপ লেভেলে যে কোনো জায়গায় বলেন, বা আমি ক্রিকেট নিয়ে আলোচনা করতেছি এখন, অবশ্যই সবসময় ফেয়ার জাজমেন্ট হয় না। যার যেখানে থাকার কথা, যে সুযোগ পাওয়ার কথা তাকে সুযোগ দেওয়া হয় না, এখানে কিছুটা ইনজাস্টিস হয়। কারণ আমরা, আপনি দেখতে পারবেন সবসময় যখন টিম সিলেকশন হয়, হুম, সবার মনে কিন্তু প্রশ্ন থাকে যে ওই প্লেয়ারটা কেন চান্স পেলো না, হুম। এই ফরম্যাটে ও চান্স পেলে ভালো হতো, ওই ফরম্যাটে ও চান্স পেলে ভালো হতো। তো এটা সবসময় ফেয়ার জাজমেন্ট হয় না, আজ অবধি কোনো সময় ফেয়ার জাজমেন্ট হয় নাই। তো আমি আশা করব যে এখন যে পরিস্থিতিতে আছি আমরা, ক্রিকেট বোর্ড এখন যে অবস্থায় আছে, এগুলোর উপর নজরদারি রাখবে। মিলন ভাই, 3 ফরম্যাটের প্লেয়ার সিলেকশন, আমি যদি প্রসঙ্গটা একটু অন্যভাবে চিন্তা করি, টেস্ট, ওয়ানডে, টি-20, 3টা ফরম্যাটই, 3 ফরম্যাটের প্লেয়ার সিলেকশনকে সিলেক্টরদের জন্য মনে হয় কিনা কখনো কখনো একটা প্রেশার হয়ে যায়। কারণ অনেক সময় আমরা দেখি যে এনসিএল এ কোনো একটা প্লেয়ার রান করে তিনি এবার টি-20 ক্রিকেট খেলতেছেন বা টি-20 ক্রিকেটে তার ডেবু হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা কি সিলেক্টরদের তরফ থেকেও কখনো অনেক বেশি প্রেশার হয়ে যায় কিনা, যে 3টা ফরম্যাট তারা মিক্স আপ করতে কষ্ট হয়ে যায়? এটা সিলেক্টরদের তো অবশ্যই প্রেশার, বিকজ দেখা যাচ্ছে যে যেই প্লেয়ারটা আপনার 4 ডে ম্যাচে রান করতেছে, সে ব্যাটিং করতেছে, 1 ডাউন ব্যাটিং করতেছে বা 2 ডাউন ব্যাটিং করতেছে, সে ওই ব্যাটসম্যানটাই অনেক রান করছে। যে প্লেয়ারটা আমার ন্যাশনাল টিমে দরকার, যে পজিশনে দরকার, ওই জায়গার প্লেয়ারটা রান করতেছে না। বাট যে প্লেয়ারটা রান করতেছে, ওই প্লেয়ারটা ন্যাশনাল টিমে অলরেডি সে ফিক্সড আছে, খেলতেছে। তো তখনই সিলেক্টরদের একটু প্রবলেম হয়ে যায় জাজমেন্ট করা, যে আমি কাকে নিব বা কাকে সেট করব, এই জায়গাটায় প্রবলেম হয়। আর আমাদের দেশে আসলে আপনার 4 ডে ক্রিকেট বলেন, 1 ডে ক্রিকেট বলেন, টি-20 বলেন, আমাদের দেশে মনে হয় না একদম স্পেশালাইজড ব্যাটসম্যান, স্পেশালাইজড 4 টেস্ট ব্যাটসম্যান, স্পেশালাইজড 1 ডে ব্যাটসম্যান, স্পেশালাইজড টি-20 আমরা মনে হয় এখনো তৈরি করতে পারি নাই। সেক্ষেত্রে মুমিনুল ভাইকে আমরা তৈরি করতে কি পারি নাই, মানে সেটা কেন পারিনি? অবশ্যই আমরা পারিনি মমিনুলকে তৈরি করতে, কারণ আপনি যদি মনে করেন মমিনুল হক সৌরভ ও শুধু টেস্ট প্লেয়ার, এটা যদি ভাবি আমি, তাহলে কিন্তু হবে না। সে টি-20ও খেলে বিপিএলে, 1 ডে সে প্রতি বছর রেগুলার খেলতেছে ঢাকা লিগ, 1 ডেতে আপনার ন্যাশনাল টিমে তার ডেবু হয়েছে, সে খেলেছে অনেকগুলো ম্যাচ। বাট আপনি দেখেন এই মমিনুল হলো বাংলাদেশ ক্রিকেটে আমার চোখে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, হুম। বিকজ আপনি ওকে শুধু খেলাচ্ছেন টেস্ট ম্যাচ। আমরা বাংলাদেশ ন্যাশনাল টিম সারা বছরে আমরা টেস্ট ম্যাচ খেলতেছি কয়টা? 4টা, 5টা। 4টা, 5টা, সর্বোচ্চ 6টা। তো এই ছেলেটা 6টা ম্যাচ খেলার জন্য সারা বছর তার প্রিপারেশন কি? সে কোথায় খেলবে? এনসিএল মাত্র 6টা আমরা ম্যাচ। এনসিএল এ 5টা 6টা ম্যাচ খেলি, এইখান থেকে খেলেই কি টেস্ট ক্রিকেটের প্রিপারেশন হয়? হয় না। ও এত ভালো ব্যাটসম্যান, সে, তাকে আমরা শুধু টেস্ট ম্যাচ খেলাচ্ছি, সে কেন 1 ডে টিমে থাকবে না? সে সারা বছর ম্যাচ খেলার উপরে থাকবে, সে 1 ডেও খেলবে, 4 ডেও খেলবে। তো তাকে যদি শুধু আমরা মনে করি সে টেস্টই খেলবে, সে তো তার নিজের যে ব্যাটিং, সেইটার যে প্রিপারেশন নেওয়া, সারা বছর সে প্রিপারেশনটা নেবে কিভাবে? এরকম মমিনুলের মতো আরো প্লেয়ার আছে যাদেরকে আমরা শুধু মনে করি যে এরা শুধু টেস্ট ম্যাচ খেলবে, আসলে কিন্তু তা না। আপনি শুধু টেস্ট ম্যাচ যদি খেলেন, তাহলে আপনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে 4 ডে ম্যাচ বাড়াতে হবে। ফার্স্ট ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমরা ম্যাচ খেলি খুবই অল্প, এই ম্যাচগুলোর পরিমাণ আরো বাড়াইতে হবে। এই ম্যাচগুলো বাড়ালে তাহলে 4 ডের প্র্যাকটিসটা হলে আমরা টেস্ট ক্রিকেট আরো ভালো ক্রিকেট খেলতে পারবো। ইন্ডিয়াতে আমরা মিলন ভাই দেখি যে তাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার শুরু হয় বা ডোমেস্টিক ক্যালেন্ডারটা শুরু হয় দুলীপ ট্রফি দিয়ে, তারপর রঞ্জি ট্রফি, তারপর আবার আরেকটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট, মাল্টিপল ফার্স্ট ক্লাস টুর্নামেন্টস হয় বাংলাদেশে। আপনি খুব ভালো একটা কথা মেনশন করেছেন যে বাংলাদেশে এই একটা বা দুইটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে এই 4, 5, 6টা ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের প্রিপারেশনটা হয় না। এই জায়গায় একটু আপনার কাছে কম্পারিজনটা যদি জানতে চাই, আপনি তো ইন্ডিয়াও ট্যুর করেছেন, বাংলাদেশ এ টিমের হয়ে ইন্ডিয়া ট্যুর করেছেন। মহারাষ্ট্রের আপনি একটা গল্প বলছিলেন আমাকে যে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আপনাদের একটা ম্যাচ ছিল, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন। আমি যদি ধরেন খুব সিম্পলি, আপনি টাঙ্গাইল জেলা থেকে উঠে আসছেন, আমি যদি ধরেন ওইরকম একটা জেলা অঞ্চলের ক্রিকেটার ভার্সেস ইন্ডিয়ার মহারাষ্ট্রের বা তাদের রাজ্য ভিত্তিক কোনো একটা অঞ্চলের ক্রিকেটাররা ফ্যাসিলিটিস কিরকম পান, এটা একটা কম্পারিজন আপনাকে যদি করতে বলি, কেমন দেখেছেন?
না, আপনার এটা ইন্ডিয়া আমাদের থেকে, মানে আপনার মানতে হবে, অনেক আগানো ক্রিকেটে। ওদের ফ্যাসিলিটি আমাদের থেকে অনেক ভালো। তো ওই তুলনায় আমাদের দেশে ফ্যাসিলিটি আমরা ওইভাবে ইউজ করতে পারি না, বা আমাদের নাইও। তো ওদের ওইখানে টোটালি সিস্টেমটাই ডিফারেন্ট। কারণ ওরা একটা স্টেট, ওদের প্রত্যেকটা প্লেয়ারের আলাদা বেতন থাকে। হুম, ওরা ওইভাবে গড়ে ওঠে যে আমি যদি ভালো ক্রিকেট খেলি, আমার বেতনের লিস্টে নাম আসবে। আমার বেতনের লিস্টে নাম আসবে, আমার একটা পার্মানেন্ট একটা কিছু ব্যবস্থা হবে। আমি ন্যাশনাল টিমে চান্স নাও পাই, আমার একটা ভবিষ্যৎ আছে। তখন ওরা কি করে, তখন ওরা আরো সিরিয়াস প্র্যাকটিস করে। হুম, ওদের প্র্যাকটিসের ফ্যাসিলিটি এমনিতেই ভালো। ওরা নিজেদেরও আগ্রহ বেশি বাড়ে। আর আমাদের দেশে আপনি বললেন যে একটা ডিস্ট্রিক্ট টিম টাঙ্গাইল, টাঙ্গাইল আর আপনি ওই ধরেন ইন্ডিয়ার একটা ডিস্ট্রিক্ট, তো এর মধ্যে অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। বিকজ আমি টাঙ্গাইল নিয়ে বলি, টাঙ্গাইলের যে আপনার ফ্যাসিলিটি প্র্যাকটিসের, আমরা প্র্যাকটিস করতেছি, ধরেন আমাদের কোচ আছে 3-4টা, হুম, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টিমের কোচ আছে। তারা যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছে বা আমরা ইউজ করতেছি, আমরা ঠিক মতো মাঠ পাচ্ছি না ম্যাচ খেলার জন্য টাঙ্গাইল স্টেডিয়ামে। আমরা এই মাঠ পেতে হলে ধরেন ডিসির কাছে পারমিশন নিতে হুম, হবে। তারপরে আপনার এটা অনেক প্রক্রিয়া আছে। লিগ হয় না ঠিক মতো প্রতি বছর। তো প্লেয়াররা যদি ম্যাচ না খেলে, একটা প্লেয়ার যদি ম্যাচ বেশি না খেলতে পারে, তাহলে সে কখনোই ইমপ্রুভ করতে পারবে না। আপনি যতই প্র্যাকটিস করেন, আপনি যদি ইউটিলাইজ করার জায়গায় না পান, যে আমি কি প্র্যাকটিস করলাম, আমি কি শিখলাম, আমি যদি নিজে না জানি, আমি যদি মাঠে অ্যাপ্লাই না করতে পারি, তাহলে হবে না। আমাদের দেশে মেইন প্রবলেমই এটা, যে আমরা ম্যাচের পরিমাণ কম খেলি, হুম। আমরা আশা করি অনেক বেশি। এই জায়গাটা একটা কথা চলে আসে, সেটা হচ্ছে রিজিওনাল ক্রিকেট নিয়ে ডেভেলপমেন্টের জায়গাটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেকবারই বলা হয়েছে যে আহ, জেলা ক্রিকেট গুলোকে নিয়ে কাজ করার জন্য আমাদের যে রিজিওনাল ক্রিকেট বোর্ড যেগুলো গঠন করার কথা, আঞ্চলিক ক্রিকেট কাঠামো, এটা কখনোই হয় নাই আসলে। এটা সবসময় কাগজে কলমে থেকে গেছে, কখনোই হয় নাই। আপনি অনেক দিন ধরে দেশের ক্রিকেটটাকে দেখছেন, আপনার কাছে এটা কি মনে হয় যে এই যে আঞ্চলিক ক্রিকেটটা না হওয়ার পেছনে কারণটা কি? অনেকে একটা কথা বলে যে আঞ্চলিক ক্রিকেট যদি কার্যকর হয় তাইলে নাকি ক্লাবদের দৌরাত্ম্যটা কমে যাবে ক্রিকেট বোর্ডে। এই ভয়ে নাকি আঞ্চলিক ক্রিকেটটা হয় না। মানে এটার সত্যতা কতটুকু আসলে? আসলে আমার কাছে মনে হয় এটা, মানে যাদের ধারণা, তারা আমার কাছে মনে হয় একটু ভুল ধারণা নিয়ে তারা আগাচ্ছে। আপনি যদি আঞ্চলিক ক্রিকেটটা ভালোভাবে হয়, বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট কি? বিপিএল। বিপিএল, বিপিএল এর আগে ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ। ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা ফার্স্ট ডিভিশন, ঢাকা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, কোয়ালিফাইংটা মাঝখানে কিছুদিন হয় নাই, মেবি আবার হবে। আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলছে যে কোয়ালিফাইনও চালু হবে। এটা আমাদের জন্য ভালো নিউজ। তো আঞ্চলিক ক্রিকেটটা যদি ভালো মতো হয়, তাহলে আমাদের ঢাকার যে বড় বড় ক্লাবগুলা, এদের আরো সুবিধা যে ওইখানে থেকে ভালো ভালো প্লেয়ারগুলো উঠে আসতে পারবে। আমরা ঢাকা লিগে বড় বড় প্লেয়ার পাবো, আমাদের নিজেদের তৈরি করতে হবে না এখান থেকে যে একটা প্লেয়ারকে আইনে আমরা তৈরি করি। হুম। আমরা ওইখান থেকে ভালো প্লেয়ার পাচ্ছি, ওকে আমরা এখানে এনে ইউটিলাইজ করব। তাহলে আমাদের দেশের ক্রিকেটের উন্নতি হবে, আর ঢাকা লিগেরও মান বাড়বে। সেক্ষেত্রে যে বিষয়টা অনেকে বলেন, আমার কাছে মনে হয় যে মিলন ভাই এই কথাটার মাধ্যমে একটা বিষয় সামারি করে দিয়েছেন, যে যারা ওই আশঙ্কাটায় ভোগেন যে যদি আঞ্চলিক ক্রিকেটটা শক্তিশালী হয় তাহলে ঢাকার ক্লাবগুলোর দৌরাত্ম্য কমে যাবে বা ক্লাবগুলোর কর্তৃত্ব কমে যাবে। এই ব্যাপারটাতে আসলে খুব বেশি ভিত্তি থাকার কথা না, কারণ দিন শেষে ক্লাবই উপকৃত হতে পারে। মিলন ভাই, একজন ক্রিকেটার যে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে ক্রিকেট খেলছে, আপনি তো দেখেন আপনার ছোট ভাইরা এখন বিভিন্ন জায়গায় খেলে। আমরা 10-12 এর মাধ্যমে, 10-12 স্পোর্টিং ক্লাবের মাধ্যমে অনেকের পৃষ্ঠপোষকতার কাজও করছে। আমাদের আবির ভাই যিনি আছেন 10-12 ক্লাবটার প্রতিষ্ঠাতা। আহ, বাংলাদেশের মতো দেশে আসলে ক্রিকেটটাকে প্রফেশন হিসাবে বেছে নেওয়ার জন্য, অ্যাজ এ ফার্স্ট প্রফেশন, গার্ডিয়ানরা অনেক সময় মানতে চান না, এটা একটা রিস্কি প্রফেশন। কারণ আপনি ক্যারিয়ারে কতটুকু সাকসেসফুল হবেন সেই জায়গাটা আসলে নিশ্চয়তা নাই। এইটাকে কি আপনি এক ধরনের ব্যর্থতা হিসেবে চিন্তা করেন যে আজকে টেস্ট স্ট্যাটাস পাওয়া 24 বছর পরও আপনাকে পেশা হিসাবে ক্রিকেটকে বেছে নিতে এক ধরনের রিস্ক ফ্যাক্টরের মধ্যে দিয়ে যেতে হয়? কারণ ইন্ডিয়াতে আমরা দেখি রঞ্জি ট্রফি খেলেই মানুষের ক্যারিয়ার সারা জীবন পার করে তারা দিতে পারেন। এটা এক ধরনের ব্যর্থতা হিসেবে দেখেন কিনা? না, আমি আসলে টেস্ট ক্রিকেট স্ট্যাটাস পাওয়ার 24 বছর হয়ে গেছে,
তারপরেও একটা প্লেয়ার তার প্রফেশন হিসেবে ক্রিকেট বেছে নেবে। আমি আসলে এই জিনিসটা মানে ব্যর্থতা বলি না, বাট যে এই প্রফেশনে আসবে যে প্লেয়ারগুলা, ওদের আসলে চিন্তা করা উচিত যে আমার ক্যাপাবিলিটি কতটুকু, এবং সাথে তার চিন্তা করা উচিত যে আমি যদি পড়াশোনাও চালায় যাই ঠিক মতো ভালোভাবে, তাহলে একটা সময় সে কিন্তু ক্রিকেট থেকে সরে যেতে পারবে। বাট যারা প্রফেশনালি ক্রিকেট নিয়েই চিন্তা করে শুধুই ক্রিকেট, তাদের জন্য একটু রিস্ক থেকে যায়, যদি পড়ালেখা ঠিক মতো না করে তাহলে একটু রিস্ক থেকে যায় যে ভবিষ্যতে তার পরিণতি কি হবে। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু ফ্যাক্ট, কারণ আপনি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ডিফারেন্সটা অনেক, কারণ ইন্ডিয়ায় যারা প্রফেশনালি ক্রিকেট খেলে হুম, ওরা শুধু রঞ্জি ট্রফি খেলেও এস্টাবলিশড কেন, কারণ ওরা কিন্তু সারা বছর খেলার উপরে থাকে, হুম, সারা বছর খেলে। এটার মধ্যে একটা রিজন আছে, আমি একটু ক্লিয়ার করি। আমাদের বাংলাদেশের যে ওয়েদার, আমাদের বাংলাদেশের ওয়েদারে কি হয়, বৃষ্টি হচ্ছে ঢাকায়, তার মানে সারা বাংলাদেশ বৃষ্টি হচ্ছে, হুম, হয়ও তাই। তো আমাদের হয় কি, আমরা যে ভেন্যুগুলা, যে ক্রিকেট বোর্ড দিবে যে ভেন্যুগুলাতে খেলা হবে, দেখা যাচ্ছে ওইখানেও বৃষ্টি এখানেও বৃষ্টি। ইন্ডিয়া একটা সুবিধা, আপনার এই স্টেটে কলকাতায় বৃষ্টি হচ্ছে, দিল্লিতে বৃষ্টি নাই। তো এরকম ওদের অনেকগুলো স্টেট, দেশ বড়, ওরা সারা বছর টুর্নামেন্টগুলো চালায় যেতে পারে। হুম। আমাদের এটা একটা ফ্যাক্ট যে আমরা এটা পারি না। এই আমাদের যে দেশের ওয়েদার কন্ডিশন, আর আমাদের দেশটাও অত বড় না যে এই জায়গায় ঠান্ডা ওইদিকে গরম, তো এই কারণে একটা সমস্যার সৃষ্টি হয়। তো এতে করে কি হয়, আমাদের খেলাটা আসলে মানে কমে যায়। কমে যাওয়ার কারণে প্লেয়ারদের ইনকাম সোর্সও কমে। অপশনই থাকে দুইটা তিনটা: বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা ফার্স্ট ডিভিশন, আর ধরেন জাতীয় লিগ। তো এইসব কারণে আর কি একটু রিস্কি হয়ে যায় একটা প্লেয়ারের জন্য, যে তারা যদি একটা দুইটা সিজন খারাপ খেলে তাহলে তাদের কেরিয়ারটা লম্বা হয় না। তো এদিক থেকে একটু রিস্কি এই প্রফেশন বেছে নেওয়া, মানে প্লেয়ারদের জন্য। এবার একটা আপনার ব্যাটিং নিয়ে কথা বলতে চাই। টি-টোয়েন্টি ক্রিকেট যে সময়টায় আপনারা খেলেছেন, তখন বাংলাদেশের কাছেও ওয়ার্ল্ড ক্রিকেটেও টি-টোয়েন্টি একটা নতুন কনসেপ্ট, টু বি ভেরি অনেস্ট। কারণ আপনারা ক্রিকেট যখন খেলা শুরু করেছেন, ওই 50 ওভার্সকে টার্গেট করেই ক্রিকেট খেলা শুরু করেছেন, লঙ্গার ভার্সন নিয়েও হয়তো অত চিন্তা ছিল না। যখন টি-টোয়েন্টি আসলো, আপনি দেখলেন যে আপনার খেলাটা অনেকটা টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তখন নিজেকে কিভাবে আসলে প্রিপেয়ার করতেন, বা টি-টোয়েন্টির মাইন্ড সেট আপটা ওই সময়টা আপনাদের কেমন ছিল আসলে? কারণ কনসেপ্টটা তো নতুন, আর জানেনও না যে আসলে অ্যাভারেজ পার স্কোর কত কত করলে ম্যাচ জেতা যায়। তো তখন কিভাবে চিন্তা করতেন টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে? আসলে আপনি খুব ইন্টারেস্টিং প্রশ্ন করছেন, কারণ আমরা যখন খেলতাম তখন ছিল শুধু ওয়ান ডে, আর আমাদের দেশে ছিল 4 ডে খেলা। তো ওই দুইটা নিয়ে চিন্তা করতাম সবসময়। বেসিক্যালি আমি আমি আসলে চিন্তা করতাম সবসময় ওয়ান ডে নিয়ে বেশি। হুম, তো আমি একটু শর্টস খেলতাম বেশি। তো এই কারণে যখন টি-টোয়েন্টি আসলো, আমার কাছে একটু মানে খুব ভালোই লাগছে যে টি-টোয়েন্টি আসছে, আমার জন্য একটু ভালো। তো মেরে খেলবো, তো আমি মেরেই খেলতাম। তো ওই সময় চিন্তা হতো যে আরো মারতে হবে, হুম। আরো মারতে হবে। মানে ফার্স্টের দিকে মনে হতো যে মানে ডিফেন্সই করা যাবে না। আসলে এই ধারণাটা ভুল ছিল। তো চিন্তা করা উচিত ছিল ওই সময় যে মানে মারার বলই মারতে হবে। তো বেশি মারতে কি কি হয়, ওই 20 ওভারে দেখা যেত রান কম হয়ে যেত। হুম, আর আমরা যখন ওই সময় বাংলাদেশ টি-টোয়েন্টি আসলো, আমাদের উইকেট ওই রকম একদম টি-টোয়েন্টি খেলার মতো উইকেট ছিল না। টি-টোয়েন্টি খেলার মতো উইকেট ছিল না, একদম ফ্ল্যাট ছিল। টি-টোয়েন্টি খেলা মানে রানের খেলা, হুম। রানের খেলা, ওই রকম বড় স্কোরও হতো না। তো ওই সবাই বেশি তাড়াহুড়ো করে মারতে গিয়ে আউট হয়ে যেত, টিম অল আউট হয়ে যেত। 20 ওভারও খেলা কষ্ট হয়ে যেত একটা সময়। হুম। তো এটা একটু ওই মেন্টাল প্রিপারেশনের একটা ইয়া ছিল যে যে আমি মারারটাই মারবো, ভালো বলটা আমি এক খেলবো। তো এই জিনিসগুলো ওই সময় আমরা একটু সেট আপ করতে একটু সময় লেগেছে। এটা কি মনে হয় যে আপনি যদি তখন টি-টোয়েন্টি ক্রিকেটটা একটা এস্টাবলিশড পজিশনে যেতে পারতেন, এবং এখনো হয়তো বা আপনি সেটাকে কন্টিনিউ করতেন, তাইলে এই টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে আপনার ফিলোসফিটাও আরো অনেক বেশি শার্প হইতো? এটা কি কখনো মনে হয়? অবশ্যই, অবশ্যই এটা আপনার আমাদের মানে আমি যদি ওই সময় আরেকটু চিন্তা করতাম, আরেকটু মাথা দিয়ে খেলতাম। মানে ক্রিকেট টোটালি আসলে মাইন্ড গেম। হুম। তো যারা ভালো ইউজ করতে পারে মাথা, তারাই আপনার সাকসেস। ওকে মিলন ভাই, আপনাকে আমি কয়েকটা কোয়েশ্চেন করতে চাই, একটু র্যাপিড ফায়ারের মতো। আপনি আহ,
বাংলাদেশের লেজেন্ডস ক্রিকেটার অনেকের সঙ্গেই খেলেছেন, অনেকের সঙ্গেই আপনি ড্রেসিং রুম শেয়ার করেছেন, যেহেতু ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিলেন। আমি কয়েকজনের নাম আপনাকে বলবো, আপনি একটু আমাকে উত্তর দিবেন দুইটা কনসেপ্টের উপর ভিত্তি করে। অ্যাজ এ প্লেয়ার তারা কেমন, অ্যাজ এ টিমমেট তারা কেমন। এটা আপনাকে একটু বিপদে ফেলতে চাই, আসলে এই আয়োজনের শেষের দিকে চলে আসছি। আমি শুরু করতে চাই সাকিব আল হাসানকে দিয়ে। সাকিব আল হাসান অ্যাজ এ প্লেয়ার আপনার কাছে কেমন, অ্যাজ এ টিমমেট আপনার কাছে কেমন? অ্যাজ এ প্লেয়ার অ্যামেজিং, টিমমেট এক্সিলেন্ট। অ্যামেজিং, এক্সিলেন্ট, মানে দুইটা একটার একটার সিনোনিম হয়ে গেল কিনা মিলন ভাই, এই জায়গায় ডিপ্লোম্যাট। ওকে, তামিম ইকবাল খানকে আপনি দেখছেন, একসাথে খেলেছেন কিনা আমি জানি না এইভাবে। অ্যাজ এ প্লেয়ার তামিম ইকবালকে কিভাবে আপনি ডিফাইন করবেন? আর অ্যাজ আ ফেলো কলিগ, যেহেতু এই সার্কিটেই খেলেছেন আপনারা, কেমন ভাবে ডিসক্রাইব করবেন? প্লেয়ারও খুবই ভালো। সে আমার চোখে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা ওপেনিং ব্যাটসম্যান। হুম। আর টিমমেট হিসেবেও খুবই ভালো, হেল্পফুল। হেল্পফুল। ওকে, মুশফিকুর রহিম, আপনি অনেকদিন মুশফিকুর রহিমের সঙ্গে এক টিমে খেলেছেন। বিপিএল এ মুশফিকুর রহিমের টিমে আপনাকে বেশি দেখা যেত। এখন অ্যাজ আ প্লেয়ার মুশফিকুর রহিমকে কিভাবে ডিফাইন করবেন, অ্যাজ আ টিমমেট কিভাবে? বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের বেস্ট ব্যাটসম্যান আমার চোখে মুশফিকুর রহিম। টিমমেট হিসেবেও খুবই ভালো। সে যখন টিমে থাকে সবসময় পুরো টিমকে নিয়ে চিন্তা করে। অ্যাজ আ ক্যাপ্টেন মুশফিকুর রহিম, অ্যাজ এ ক্যাপ্টেন ভেরি গুড। মানে কে বেটার ক্যাপ্টেন, মুশফিকুর রহিম নাকি সাকিব আল হাসান? এখানে সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সির আন্ডারে আমি খুব কম খেলেছি। হুম। তো যদিও সে আমার বন্ধু, আমি ক্যাপ্টেন্সির আন্ডারে খুব কম খেলেছি। আপনি তো দেখছেন না সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি করতে, মানে তো আপনি যদি চিন্তা করি ফ্র্যাঞ্চাইজি এবং ইন্টারন্যাশনাল সব মিলে মুশফিকুর রহিম সাকিব আল হাসানের মধ্যে কাকে বেটার মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন টেকনিক্যালি? সাকিব আল হাসান। সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজার মধ্যে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান আর তামিম ইকবাল? সাকিব আল হাসান। ওকে, এই জায়গাটায় মিলন ভাই তার বন্ধুর পক্ষেই সবসময় ঢালটা ধরতেছেন। মিলন ভাই, আমরা শেষের দিকে চলে আসছি। আমি লাস্টে যে প্রসঙ্গটা আসতেছে সেটা হচ্ছে, ঠিক এই মুহূর্তে ক্যারিয়ারের এই স্টেজে এসে, আপনি লাস্ট 2022 মৌসুমে সিটি ক্লাবের হয়ে খেলেছেন, ক্যারিয়ারের এই স্টেজে এসে নিজের প্রতি কখনো কি চিন্তা করেন যে ইন্ডিয়াতে একটা মুভি আছে জার্সি, একটা সিনেমা হয়, আমরা দেখি শাহিদ কাপুর অ্যাক্টিং করেছেন, এর আগে তামিল ভার্সনে ন্যানি অ্যাক্টিং করেছেন, কখনো কি মনে হয় যে আপনার লাইফে এরকম কিছু একটা ঘটতে পারে, বা আপনি কখনো এরকম স্বপ্ন দেখেন কিনা? না, আমি আসলে এরকম স্বপ্ন দেখি না। কেন দেখেন না? দেখি না কারণ আমি ওই সময় দেখতে পারতাম, যদি আমি বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করতে পারতাম, বাংলাদেশ টিমের পক্ষে খেলতাম বা দেশের দেশের জন্য কিছু করতে পারতাম, তাহলে আমি স্বপ্ন দেখতাম যে এরকম আমাকে নিয়েও সিনেমা হওয়া উচিত। না, মানে ওই সিনেমাটার কনসেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে যে একজন প্লেয়ার, তিনি খেলা অনেকদিন আগে ছেড়ে দিয়েছিলেন, পরে 36 বা 38 বছর বয়সে গিয়ে আবার তিনি আহ, তাদের যেটা রঞ্জি ট্রফিতে টপ স্কোরার হন, টপ স্কোরার হয়ে ইন্ডিয়া টিমে কল আপ পান। তো এরকম কোনো স্বপ্ন আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা বাস্তবসম্মত কিনা, মানে আমার কোশ্চেনটা ওই জায়গায় ছিল। ইন্ডিয়াতে রামান লাম্বার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল, সেটা অনেকে বলেন। বাংলাদেশে এটা কি বাস্তবসম্মত কোনো চিন্তার জায়গা কিনা? বাস্তবসম্মত বাংলাদেশে সম্ভব, অসম্ভব কিছু না। আমার কাছে মনে হয় কিছুদিন আগে ডিকেন্স ভাই রিটায়ার্ড করার আগেও, ফয়সাল হোসেন ডিকেন্স রিটায়ার্ড করার আগেও সে একবার ন্যাশনাল টিমে কল পেয়েছে। মেবি তুষার ইমরানও একবার কল পেয়েছিল, মেবি, আমার যতটুকু খেয়াল হয়। তুষার ভাই লাস্টে কল পান, ডিকেন্স ভাই কল পাইছে। ডিকেন্স ভাই, হ্যাঁ, ডিকেন্স ভাই কল পেয়েছিল। তো এখনো ওইরকম স্বপ্ন, ওইরকম যদি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে পারি আমি, তাহলে আশা করি অবশ্যই ডাক পেতে পারি। বাংলাদেশের টি-20 ক্রিকেটের ভবিষ্যৎটা আপনি আসলে কিরকম দেখেন? আমাদের দেশে যে এনভায়রনমেন্ট বা ডোমেস্টিক্যালি যে ধরনের ক্রিকেট হয়, সেই জায়গা থেকে টি-20 ক্রিকেটে আসলে কত দূর উন্নত করা সম্ভব? আর ওই টপ লেভেলটা এনশিওর করার জন্য আসলে টি-20 ক্রিকেটে কি করা উচিত বাংলাদেশে? আসলে আমরা বাংলাদেশ ক্রিকেটের টি-20 ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গেলে আসলে আমরা, আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড এটা নিয়ে কখনো ওইভাবে ডিপলি চিন্তা করে না যে আমরা বাংলাদেশে টি-20 প্লেয়ার তৈরি করব। হুম। দেখেন, আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মতো এত শক্তিশালী না। হুম। ওদের ওদের মতো আমরা এত শক্তিশালী না, ওদের মতো এত বড় বিগ হিট করতে পারি না আমরা। তাহলে আমাদের টি-20 প্লেয়ার বের করা উচিত। আমার কাছে মনে হয় টি-20-র জন্য আলাদা করে
ক্রিকেট বোর্ডের উচিত 20টা 30টা প্লেয়ার যাদের সবসময় নজরে রাখবে, সবসময় প্র্যাকটিসে রাখা উচিত যে এরা শুধু টি-20 খেলবে, এদের থেকে আমরা টি-20তে 5টা 6টা প্লেয়ার নিবই। হুম। এটা একটা মানে বোর্ডের পদক্ষেপ আমার কাছে মনে হয় নেওয়া উচিত, বাট আমার থেকে অনেক বুদ্ধিমান তারা, আমার থেকে অনেক ভালো বুঝে তারা, তারা চিন্তা করবে। আমার আমার কনসেপ্ট যেটা, যে এটা করা উচিত যে 20টা 30টা প্লেয়ার সবসময় তারা টি-20-র জন্য রেডি থাকবে, 2টা পেস বোলার, 2টা স্পিনার, 5টা 7টা ব্যাটসম্যান, যাতে আমরা ওইখান থেকে ইউটিলাইজ করতে পারি ন্যাশনাল টিমের জন্য। ওইখান থেকে আমরা ইউজ করব যে এগুলা টি-20-র জন্য, টি-20-র জন্য আমরা করতেই পারি, হুম। করতেই পারি। কি কারণে? কারণ আমরা 4 ডে ম্যাচ কম খেলি বাংলাদেশে, হুম। 4 ডে ম্যাচ কম খেলি, বাট আমরা টি-20 কিন্তু করতে পারি অনেক। টি-20 ম্যাচ খেলতে পারি, টি-20 প্র্যাকটিস করতে পারি আমরা আলাদা প্লেয়ার নিয়ে। তো টেস্ট ক্রিকেট এত ইজি খেলা না, টি-20ও ইজি না, কোনো খেলাই ইজি না, বাট আমি টি-20তে আমার কাছে মনে হয় এটা আমরা করতে পারি, যে রিসোর্সের আমরা মধ্যে করা সম্ভব। 20টা 30টা প্লেয়ার আমরা সবসময় নজরদারিতে রাখলাম যে এরা টি-20 খেলবে, বা এখান থেকেও 5টা 7টা প্লেয়ার ওয়ান ডে টি-20, এটা একটা আমরা স্পেশালিস্ট করতে পারি। তাহলে আমার কাছে মনে হয় যে টি-20তে আমাদের আরো ভালো করা সম্ভব। ধরেন কোন একটা ইয়াং ছেলে যদি এসে আপনার কাছে পরামর্শ চায় একটা ব্যাপারে যে 120 মিটারের ছক্কা মারলো তো রেজাল্ট দিন শেষে 6, আবার 65 মিটারের ছক্কা মারলো রেজাল্ট দিন শেষে 6, তো দ্রুত রান করার জন্য আসলে তার কি স্ট্রেংথ বিল্ডিং বা ওই ক্যারিবিয়ানদের মতো শক্তির দিকে ফোকাস বেশি করা উচিত নাকি স্কিলের দিকে ফোকাস বেশি করা উচিত? বা শক্তি শক্তি দিয়ে শুধু ক্রিকেট খেলা হয় না। ক্রিকেট খেলতে গেলে ওই অ্যান্ড্রু রাসেল কিন্তু প্রতিদিনই রান করে না, অ্যান্ড্রু রাসেল প্রত্যেক দিনই রান করে না। একটা ছেলের উচিত তার স্কিল, অবশ্যই একটা ছেলের স্কিল যদি ডেভেলপ না থাকে সে কখনোই ভালো বলে হিট করতে পারবে না। আপনার স্কিল যদি স্ট্রং থাকে, তার বেসিক স্ট্রং থাকে, তখনই সে একটা ভালো বলও মারতে পারবে, বাজে বলও মারতে পারবে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে টি-20তে রান করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা হলো ডট বল খেলা যাবে না। টি-20তে ডট বল যত কম খেলা যায়। আমি স্ট্রাইক করলে একটা ভালো বল হয়েছে আমি এক খেললাম, একটা বাজে বল হয়েছে আমি বাউন্ডারি মারলাম, তো তাহলে কি হবে যে রানের যে টাকাটা এটা কখনো থামবে না। থামবে না। তো এই জিনিসটার উপরে মানে টি-20 এটা করা উচিত সবসময়, যে আমি টি-20 রানের খেলা, রান যত বেশি করতে পারবো, স্ট্রাইক রেট যত ভালো থাকবে, তাহলে আমার ওই স্ট্রাইক রেটের উপরে নজরদারিটা ঠিক মতো রাখতে হবে। হ্যাঁ অবশ্যই একদম যে ভালো বল সেটা আমার অবশ্যই রেসপেক্ট করতে হবে, তারপর আমার চেষ্টা থাকতে হবে ওইটারে রোটেশন, কিভাবে সিঙ্গেল খেলা যায়। রোটেশন বা নিজের স্কিলের উপর কাজ করতে আসলে পরামর্শ দিয়েছেন মিলন ভাই। মিলন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কথাই আপনি বললেন, আমি জানি না যে পুরোপুরি বের করতে পেরেছি কিনা আপনার ক্যারিয়ারে এখন যা আছে। আপনি নিজে একটু আগে বলছিলেন যে কোনো কিছু তো অসম্ভব কিছু না, বাট উই হোপ যে ক্যারিয়ারের শেষের দিকেও মিলন ভাইয়ের কিছুটা সার্ভিস দেশের ডোমেস্টিক ক্রিকেট পাবে, এবং আফটার দ্যাট যে এক্সপিরিয়েন্সগুলো অর্জন করেছেন আপনার ডেফিনেট একটা লক্ষ্য তো আছে দেশের ক্রিকেট নিয়ে কাজ করার। বিশেষ করে আপনি নিজে যেহেতু যেসব জায়গার ভুক্তভোগী হয়েছেন, আর ছেলেরা যাতে সেসব জায়গার ভুক্তভোগী না হয়, এই অভিজ্ঞতাটাকে তো ছড়িয়ে দিতে চান আপনি তরুণ ক্রিকেটারদের মাঝে। অবশ্যই। থ্যাংক ইউ মিলন ভাই, থ্যাঙ্কস ফর ইউর থট। কিছু কি বলতে চাচ্ছিলেন আপনি ওই ব্যাপার নিয়ে? না, আমার বলার তেমন কিছু নাই। আমি আপনার সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। আপনি আপনি অনেক আমি কিছু শেয়ার দেশি করলাম। দেশি মানুষ, আমরা দুজনেই থ্যাংক ইউ। টাঙ্গাইলে আমাদের জন্ম, এবং মিলন ভাইয়ের গ্রামের পাশে আমাদের গ্রাম এরিয়া। সেই ব্যাপার নিয়ে অন্য কোনো এক সময় আমরা হয়তো বা আড্ডা দেবো, বাট আজকের এই আলোচনাটা আমরা দেশের ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাইলাম, এখানকার সিস্টেম নিয়ে আলোচনা করতে চাইলাম। কয়েকটা অধ্যায় তো অবশ্যই উঠে এসেছে, যেমন মিলন ভাই বলছিলেন যে একটা পার্টিকুলার ক্লাবে না খেলার কারণে কিভাবে প্লেয়ারদের ক্যারিয়ার অনেক সময় দেখা যায় দীর্ঘায়িত হতে পারে না, বা খুব তাড়াতাড়ি রাইট পটেনশিয়াল জায়গাটায় তারা সেই যেখানে পৌঁছাতে পারেন না। সে ব্যাপারেও মিলন ভাই কথা বললেন। টি-20 ক্রিকেটের ফিলোসফি আগে কেমন ছিল, এখন কেমন হওয়া উচিত, ডোমেস্টিক স্ট্রাকচার নিয়েও মিলন ভাই কথা বললেন। মিলন ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, 10-12 ক্রিকেট একাডেমির এই যে আয়োজনটা আমাদের স্পোর্টস ক্লাবের, সেই আয়োজনটা আমরা বজায় রাখার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আছেন তো অবশ্যই। এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য মতামত লিখে পাঠাবেন। যদি আপনাদের মধ্যে থেকে কেউ ক্রিকেট সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন থাকে, টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে হোক কিংবা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে হোক, সেগুলো অবশ্যই লিখে পাঠাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।